থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে উনি এখানে সুসজ্জিত অবস্থার মধ্যে ডিসিপ্লিনের মাধ্যমে ওনাদেরকে বসিয়েছেন, এর জন্য কত পরিশ্রম করতে হয়েছে। যারা অর্গানাইজ করে আর উনি অর্গানাইজ অন্যরা করবে, কিন্তু অর্গানাইজারের হেড যে, তার নাম হচ্ছে রতননাথ। আপনাদের সবাইকে আমি করজোড়ে আমি নমস্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। বন্ধুগণ, আমাদের একটু আগে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। উনিও কিছু দিশা আপনাদের সামনে রেখেছেন, আমাদের আগামী দিনের আমাদের কি করতে হবে সেই বিষয়ে উনি ওনার বক্তব্য আমাদের রেখেছেন। আমি না বললেই নাই হয়। আমি যখন ঢুকছিলাম তখন রতনদাকে আমি জিজ্ঞেস করছিলাম, আজকে কিন্তু আমি অনেক কথা বলবো, বলে কই এলেন? আমি কই কি করে কম, এটা তো সাংগঠনিক সভা, এখানে তো মিডিয়ারও আছে, বলে আর কিচ্ছু কই এলেন। আমি কিন্তু বিপ্লব বাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য, তারপর আবার এমপি এখানে আসবে আমার জানা ছিল না। আজকে এই মঞ্চে উনি এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত। কিছু লোক আছে আপনি দেখবেন একটা কানেক্ট হয়, সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না। তো ওনার উপস্থিতি যখন হয়েছে, yesterday also, day before yesterday, the same thing had happened in Promo Fest, Unity Promo Fest. I was not informed. কিন্তু আসার পরে এই যে একটা আমাদের হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে, আমাদের যে পুরনো যে রিলেশন, এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয়। আমি দেখি সব বুঝি, আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্য দেখো সব জায়গায় উনি। আমিও ওনাকে দেখেন কি করছে, সে প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা, সবাইকে ডান্স করাচ্ছে, নাচ করাচ্ছে ইত্যাদি। তো এটা আমাদের জন্য, আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীর হয়ে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনো দেখি, এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ কিন্তু আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না। কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না। এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার, আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরো দুটো যে বিধানসভা আছে সেখান থেকেও যারা মন্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ, তাদেরকে এনে দেন। 7-7টা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদের এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত। আমি সবাইকে করজোড়ে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন যার কথা আমার মনে হয় যত বেশি বলবো ততই কম হবে। রতনদা আমাদের এই এলাকার সবার আদরণীয় বিধায়ক, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মিনিস্টার। আমাদের বিধানসভায় যখন যায়, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাদের যে যশস্বী গৃহমন্ত্রীজি উনি যখন কথা বলছিলেন আমি শুনছিলাম, নতুন নতুন মুখ্যমন্ত্রী হলে অনেক সময় সমস্যা হয়, এবং সেই জায়গার মধ্যে ওনাকে কি বললেন, কারণ ওনাদের এত বেশি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বললেন ওই
একটু ছোট মতো যে একজন লোক আছেন, ওনার সাথে কথা বলুন। আমি দেখতাম, আমি 2016-তে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমি যখন 2016-তে যোগদান করি, তার আরো 8 মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো, বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি করছি। আরে বলুন বলুন উনি, আমার নাম বিপ্লব দেব। আরে আর নাম বলতে হবে না, আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে, আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে, গাড়ি করে যাই, আপনাকে দেখি, কিন্তু আপনার সাথে পরিচয় নেই। আর আপনার যে পার্সোনালিটি, এমনিতেই দেখতেই, কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয়, সেটা আর এখানে বললাম না, পরশুদিন, যে এই ফিগার, এই পার্সোনালিটি যে খাতে রাখবেন, যে পার্টিতে রাখবেন, সেই রকমই হয়ে যায়। মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে বানিয়েছেন, তখন এই রতনদার পরামর্শে আস্তে 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 করে 4.5 বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন। তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন। আমি যখনই ফোন পেলাম, আমি বললাম কি বিষয় বলুন, এবং প্রথমে সুবল ভৌমিক ফোনটা করেছিল আমাকে, আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি। ফোন করে, আপনি দাদা একটু কথা বলেন। তখন বললেন যে আপনার নামটা দিতে হবে। কি নাম? বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে, এই সেলে আমি না, একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই, জন বেন্ট থেকে এদের এগেনস্টে আমি ছিলাম। তো হঠাৎ করে এই ধরনের, আচ্ছা দিয়ে দিন। যাওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় 8 মাস আগে, 2016। একদিন কি জানি মনে হলো, স্যাটারডে, আমার চেম্বারও বন্ধ, আমি ওনার, আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস, সেখানে আমি যাই। তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে। আমি আবার একটা কার্ড নিয়ে যাই, আমার যে ভিজিটিং কার্ড। আমি যখন ভিতরে ঢুকলাম, ওনাকে আমি দিলাম, মাই নেম ইজ ডক্টর মানিক শাহ। বলে আরে রাখেন রাখেন, আপনার এটা লাগতো না, আমি চিনি। সেখান থেকে শুরু, বলে কালকে আপনার জয়েন করতে হবে। আমি বললাম তো আগে কি করলাম? 8 মাস আগে তো আপনি আমার নাম নিলেন, এখন করলেন কালকে জয়েন করতাম। না না, এসব হবে না, শুনলে তো না, কালেই জয়েন কর না। আমি কি করে জয়েন করি? আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত, এবং তারাও আমার উপরে নির্ভরশীল, অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয়, এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন। সেখানে আমি বললাম যে, উনি বললেন যে না, আপনি কালকেই জয়েন করতে হবে। উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে, এবং এর মধ্যে আমিও একজন। বন্ধুগণ, আমার এখনো মনে আছে, তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে, যে ডাক্তার মানিক সাহা, আমার যত নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে, সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক সাহা কালকে বিজেপিতে জয়েন করছে। আর কথা নেই, ইসিডি কোনো খবর নাই, আমি জানি না। আমি বললাম 3 লাখ। বলে 3 লাখ বানিয়ে দেবে? আমি বললাম বেশি তো বলে ফেলিনি। আরে আমি তো বুঝতে পারলাম না, এখন তো বলাও যাচ্ছে না। তারপর যা হয়, আমাদের তৎকালীন সময়ের সমস্যা, 1,20,000 মাত্র আমি খুঁজে টুজে পেয়েছি। আমাদের পুরনো অফলাইন আর অনলাইনে সেই 1,24,000, সেটার থেকে শুরু হলো, কাজ শুরু হলো বিভিন্ন জায়গায়। আর রিপোর্টিং তো দিতেই হবে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে বসে বসে পাঠাই। কি পাঠাই? যে আজকে এমুক জায়গায় এতটা মেম্বারশিপ হয়েছে। এমনিতেই কিন্তু ত্রিপুরাতে 2018-তে এমনিতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে আশীর্বাদ, আমাদের যাকে রাজনীতির চাণক্য বলা হয়, এখানে চাণক্য আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ে সভাপতি ছিলেন, সর্বভারতীয় সভাপতি আমাদের যশস্বী গৃহমন্ত্রী,
এবং উনার যে কর্মকৌশলতা, উনি যেভাবে চিন্তা ভাবনা করেছেন, তবে গিয়েই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিকভাবে এত শক্তিশালী হয়েছে। সেটা বলার অপেক্ষা রাখে না। কত বানিয়েছিলাম? 7 লক্ষ, 7 লাখ, 6 লাখ সামথিং, অ্যাবাউট 7 লাখ পৃষ্ঠা প্রমুখ আমি তখন বানিয়েছিলাম। এখন আমাদের এখানে উপস্থিত আছে ভগবান বাবু, ভগবান দাস, সাধারণ সম্পাদক। উনি তখন আবার এবার ওনাকে ইনচার্জ করা হয়েছে। ওনাকে আমি যতটুকু পেরেছি ওনাকেও আমি সাহায্য করেছি, দিস ইজ দ্য ওয়ে, তুমি এইভাবে করো। আমি কিন্তু কাজে আমি যতটুকু করেছি তার থেকে তোমার কিন্তু বেশি করতে হবে, এবং সেটা উনি করে দেখিয়েছেন। তো এইভাবে আমরা কাজ করেছি। কিন্তু গতকাল আপনাদের জন্য মানে কি বলবো, আজকে যেহেতু আমি স্টেজ পেয়েছি, গতকাল একটা সিনেমা দেখছিলাম, একটু রাতই হলো। আমি সাধারণত সিনেমাটা নামা কিন্তু দেখি না, কিন্তু জালিনওয়ালা বাগ, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। দেখেছেন কেউ? দেখবেন বইটা। হঠাৎ করে কি ব্যাপার, সেই কাহিনী আপনারা সবাই জানেন, কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, কিভাবে জেনারেল ডায়ার কিভাবে খুন করেছে, সব জানে। সেই জায়গায় এটাকে ঢাকার জন্য এই ব্রিটিশেরই একজন অ্যাডভোকেট ছিল সে, এবং রোল মানে সেখানে আমাদের বিশিষ্ট যারা হিরোরা আছেন সেখানে রোল সেটা করেছেন। সে ব্রিটিশকে বাঁচানোর জন্য এতদিন ধরে নানা রকম, এবং তার জীবনে কোনো কেস সে হারেনি। তারপর যখন এই বিষয়ে যখন আস্তে 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 করে উনার একজন যিনি লিডার ছিলেন, সেই লিডার যখন পানিশমেন্ট হলো উনার কারণে, উনি খালি যাওয়ার সময় বলেছেন, একদিন তুম সমঝোগে, किस लिए तुम मुझे ये कारागार में भेज रहे हो ना, ये तुमको आने वाले दिन समझेगा। আর কি হলো আজকে আমি পুরোটা বলার দরকার নেই। কিছুদিন বাদে যখন উনি জানলেন যে কিভাবে নির্দয়ভাবে আমাদের এতগুলো লোককে জালিনওয়ালা বাগের একটা মানে কলঙ্কময় ইতিহাস, সেই জায়গায় লাস্ট এই ব্রিটিশ ঠিক করলো উনারই প্রিয় বন্ধু আরেকজন অ্যাডভোকেট, আগের অ্যাডভোকেট দিয়ে হবে না, ইচ্ছে নেই হোক, কুবুদ্ধি দেবেন না, কিন্তু আমরা ভারতীয় ছিল তখন, বলেছে, গিয়ে দেখা করেছে, গিয়ে বলছে, कैसे आप? मैं ठीक हूँ, आप क्यों आए हो? ধীরে ধীরে বলছে, আরে আপনার যে বন্ধু আছে, আরে একদম ইন্টিমেট ফ্রেন্ড, এবং সেও কিন্তু একই লেভেলের উকিল অ্যাডভোকেট, বলছে, আরে আপনার সম্পর্কে আপনার যে বন্ধু আছে অ্যাডভোকেট, যা তা বলে আপনার সম্পর্কে, ডিভাইড অ্যান্ড রুল, কেস নিয়ে নিল। শেষ পর্যন্ত কিন্তু আমি সবসময় কথাটা মনে হয় আমার, অনৈতিক ব্যক্তি কোনোদিন নৈতিকতার পাঠ কোনোদিন নৈতিক ব্যক্তি বলতে পারে না, আর যারা নৈতিক ব্যক্তি কোনোদিন অনৈতিক কাজ করবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম কালকের এই পিকচারে, আমি সাধারণত আমি কিন্তু সিনেমাটা দেখি না, এখন সময় নেই, টাইম কোথায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমি দেখলাম যে এই বন্ধু লাস্ট পর্যন্ত হারলো, অনেক চেষ্টা করেছে, এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে অনেকে, যে রিলেশন আমাদের যে পূর্বতন মুখ্যমন্ত্রী আমার সাথে ছিল, তার মধ্যে অনেকে চেষ্টা করে, বা আমাদের পার্টির মধ্যেও একজন আরেকজনের সাথে এরকম করে, আর বসে আছে। কালকে কি বলছে জিতেন চৌধুরী, আরে এরা তো নিজেরাই বুঝা 28-এর আগেই দেবো, মানে নিজের আর ক্ষমতা নাই, আমরা যদি ঝগড়াঝাটি করি তৈলেই দেবো, এই আশায় আছে। মানে
চরিত্রটা আপনার দেখুন, বলুন যে আমাদের যে সমাজবাদীর যে চিন্তাধারা, সমাজবাদের কথা বলি, কমিউনিস্টদের কথা বলি, মানুষের কাছে যাই, শ্রমজীবী মানুষের জন্য আপনারা প্রোলেটেরিয়ানের কথা বলেন, সেখানে বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় লেখা আপনারা গণতন্ত্র মানেন না, তারপরে এখন বাধ্য হয়ে মুখোশ পরে গণতন্ত্রের কথা বুড়ি আওড়াচ্ছেন। সেই জায়গায় বসে আছে যে কিভাবে 28-এর আগে কিভাবে যাওয়া যায়। আবার এক এক সময় বলেন মানিক বাবুকে আমরা ডিস্টার্ব করবো না এখন, এটাও কিন্তু পলিটিক্স। পলিটিক্সটা কি, যে যদি আমাকে প্রশংসা করে তাহলে তো আরেকজনের সমস্যা হবে। আমি দেখি এগুলো যে মানিকবাবুকে 28 অব্দি সম্পূর্ণভাবে উনি ওনার কাজ চালিয়ে যাক, আমাদের সমস্যা নেই। তো মাঝে মাঝে আমাকে আমাদের এক্স চিফ মিনিস্টার বলেন, আরে সিপিএমডি বা উনি না, আরো অনেকে বলে আপনাদের খুব প্রশংসা করে, এটা অন্য পার্টিও কংগ্রেসেরও করেন, সেই এদের কাজই এরকম। তো সেই জায়গার মধ্যে আজকে এই যে ডিফারেন্স আমাদের এখানে যারা কার্যত, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম যে বিশ্বাস একটা এমন এক জিনিস, এ বিশ্বাস প্রতিটা ক্ষেত্রে পৃষ্ঠা প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের যারা অন্যান্য নেতৃত্বরা আছেন, এর মাঝখানে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই শব্দটা আপনাদের ঢুকিয়ে দিতে হবে। যত বিশ্বাস আপনারা সেখানে রাখবেন তত বেশি আমাদের পার্টি কিন্তু শক্তিশালী হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইগুলো নিয়ে আমাদের চর্চা আমরাই করতে থাকি, ফটো দেখে রাজনীতি হয় এখন। আরে উনি যেমন দেখলাম একটা হাসলো, আরে তাহলে ওনার পাল্লাটা তো ভারী। উনি যেমন একটু দেখলাম গম্ভীর, অদ্ভুত রাজনীতি। আর সোশ্যাল মিডিয়ার কথা বলে তো লাভই নেই। আমি ভাবছি সোশ্যাল মিডিয়াতে একদিন চেষ্টা করব আমি যে কিভাবে ভাষণ দেওয়া যায়। প্রায়ই দেখি একজন সোশ্যাল মিডিয়া, আমরা সেই জায়গাটা খুঁজতে পারি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। বন্ধুগণ, এগুলো আপনারা আলোচনা করুন। আমি স্কিমের কথা বাদই দিলাম, আমি স্কিম বলবো না। এখন কি কাজ আমরা এই পার্টির যে সরকার করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে কেন্দ্রীয় সরকার কি করছে সেই বিষয়ে আমি নাই বলব। কিন্তু একটু বন্ধুগণ, আপনারা যারা পৃষ্ঠা প্রমুখরা আছেন, আমি এই কথাই বলবো, আপনাদের উপর কিন্তু আমাদের এই এলাকার মাননীয় বিধায়কের অনেক ভরসা, প্রলোভন দিয়ে কার্যকর্তা বানানো যায়। কার্যকর্তা কিন্তু তার কাজের মধ্যে, আমার মনে আছে আমি প্রতিটা শব্দ যা উনি আমাকে বলেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সমস্যা হয়েছিল, আমি কিন্তু ওনার সাথে স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম। খালি নতুন মন্ত্রিসভা হয়েছে 2 বছরের মধ্যেই নানাভাবে চক্রান্ত করে, ওই যে চক্রান্তকারীরা আমাদের মধ্যে এই বিভেদের সৃষ্টি করেছিল। I stood behind him. I was there. Loyalty কাকে বলে? That I have shown that time. আমার তরফ থেকে কোনো সমস্যা ছিল না, থাকবেও না। তো মানুষ শিকার শেষ নেই। আমি ওনাকে যখন মাঝে মাঝে অনেক বিষয়ে কথা বলতেন, বিশ্বাস করতেন। স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বানিয়েছেন। পরবর্তী সময় উনি কি বললেন যে না, আপনাকে আর একটা বড় দায়িত্ব দেবো। সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি যদি না থাকে, আপনি যতই চাওয়া পাওয়ার পরে আপনি কিন্তু পার্টি ইট উইল নট রান লং। কারণ আমাদের কাছে একটা ভালো উদাহরণ কিন্তু আছে, তার নাম হচ্ছে জোট জমানো। এই জোটের অপকর্মকে সামনে রেখে একটা মুখস্থ করা রেকর্ড আমরা নিজেরাও দেখতাম চালিয়ে দিত। এবং যখন বলা হয়েছে
আমি যারা কংগ্রেসে এখনো যারা আছেন তাদেরকে আমি বলি যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? আপনারাই তো আসল যোদ্ধা ছিলেন তখন এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এবং আপনাদের লোককে খুন করা হয়েছিল তখন। যদিও আমাদের জনসংঘের, আমাদের বিজেপিরও, আমাদের চানমোহন ত্রিপুরার দিক থেকে আরম্ভ করে অনেকে, শর্মাজি ছিলেন আমাদের জনসংঘের থেকে, ওনাকে কিভাবে খুন করা হয়েছে। তো এইসব যে ঘটনা, একই কীর্তি, দর্শন, বিভিন্নভাবে যে চেহারাটা সিপিএম করতো সেটা পুরো ন্যাচারালি। আমাদের তো আর একটা ওই যে বললাম যে তাত্ত্বিক নেতা, সামনে সাদা পোশাক পরে সামনে হাঁটেন, আর পিছনে সব অপকর্ম করার জন্য এই হারমাত বাহিনী পিছনে থাকে। আমার এটাই খুব দুঃখ লাগে যে এখনো কেন ওরা যখন দেখলো এইবার আই করতাছি কয় না, রতনটা বেশি করেছি, আরো অনেক আছে আইতাছে, আই করতাছে। আমরাও দেখতাম যে উল্টা, আপনার মনে আছে বুঝতে 50 ডেজ এরকম করে করে আমরাও দেখতাম আইতাছে, আই করতেছে, ভাই চিন্তা করবো না, আই করবো, এবার আই করবো। যখন সেই বিবেকানন্দ ময়দানে, অনেকে আবার বিবেকানন্দের নামে ময়দান হয়েছে সেটা বলতে আবার কষ্ট হয়, বলে আস্থা বড়, ইচ্ছে করে বলে আস্থা বড়। আরে বিবেকানন্দের নামে এটা একটা ময়দান আমরা নাম দিয়েছি, এটাকে বলতে অসুবিধা। এখানে কি ঘোড়া গাড়ি থাকে না, উট থাকে, হাতি থাকে, কিছু থাকে না, মানুষ থাকে। এবং মানুষের জন্য যিনি দিশা দেখিয়েছেন বিবেকানন্দজির নামে সেটা করা হয়। যখন বললো যে এবার তো ইলেকশনের আগে বিরাট জনসভা, মানুষ আশা দিয়েছিল, হঠাৎ করে একদিন আগে খবর আসলো কি যে না, তখনের তৎকালীন যে নেতা মোস্ট প্রবাবলি রাজীব গান্ধী আসবে না। বাস এখানে কুস্তি আর দিল্লিতে কুস্তি। সিপিএম এর এই পিঠ আর ওই পিঠে কংগ্রেস। এতগুলো লোকের কংগ্রেসের কারণে, কংগ্রেসের মধ্যে এতগুলো লোক মারা গেল, ধরে রাখতে পারিনি। কারণ এই 5 বছরে ওরা যে কুকর্ম করেছে সেখানেও দেখুন প্রবলেম, সেখানেও চক্রান্ত করা হয়েছে সুধীর বাবুকে কিভাবে ফেলে দেওয়া যায়, এবং সিপিএম তার পিছনে। এবং এই লোভের কারণে যেটা 77-78 হয়েছে, একই ল্যাটারাল এন্ট্রি নিয়েছিল, সবাই আমরা জানি, সিএফডি, জনতা পার্টি ইত্যাদি হয়েছিল, এবং পেছনে সিপিএম। আমার এখনো মনে আছে যে আমরা বলি 35 বছরের রাজত্ব করেছে সিপিএম। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি তখন বলতেন, আরে না 35 বছর না, ওনারা আসলে 40 বছরের উপরে ত্রিপুরাতে রাজ করেছে। এগুলো আমার প্রতিটা কথা আমার মনে আছে। বুঝতে হবে, পৃষ্ঠপোষক ভাই ও বোনেরা, আপনাদের বলছি, যারা মোর্চারা আছেন তাদেরকে বলবো, যতক্ষণ ধরে সমর্পণের ভাবনা, আর কিচ্ছু পাবো না, আমাকে কিচ্ছু দেবে না, তবেই আপনার পার্টি করতে হবে। আমি এক সময় দেখি, আমি একটা উদাহরণ নিলাম, অনুকূল ঠাকুরের যখন প্রোগ্রাম হয় আমি যাই, লাখো লাখো লোক, ওনার তিরোধামই হোক, ওনার জন্মদিনই হোক, যায়, একটা পয়সাও দিতে হবে না, কোনো গাড়িও দেয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এদের মতো এই যারা শিষ্যরা আছেন, আমাদের পার্টির লোক এইভাবে করা উচিত, স্রোতের মতো আসা উচিত। ভারতীয় জনতা পার্টির আজকে প্রোগ্রাম হবে, কোনো গাড়ি দেওয়া হবে না, কোথাও পয়সা দেব না, কোনো কাজ দেব না, কাজের বিনিময়ে নির্ধারিত হয় ভারতীয় জনতা পার্টি। আমি তো কোনোদিন আশা করিনি, একবার যখন আমি কৃষ্ণা প্রমুখ থেকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ রামলালজি এসেছিলেন, এবং ওনার সাথে যুক্ত হয়ে আমাকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ 2018-তে বানানো হয়েছিল। এটাও বুঝি না, আর এই বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ এটা কি, এটালে আবার পড়াশোনা করতে হলো, করতে করতে এমন একটা মুখস্থ হলো। আমার মনে আছে যে আমাকে এই নিয়ে আমার গৃহমন্ত্রীর সাথে একটু টকজাল হয়েছিল সবার সামনে। 16 তারিখ, 18 তারিখ ইলেকশন, 16 তারিখ
ওনার সাথে আমাদের বৈঠক হয়। আমি বললাম, बोले अरे ऐसा नहीं होता है, जाओ आप वहाँ जाके ट्रेनिंग दो, नहीं तो नहीं होगा। मैं बोला यहाँ तो मैंने गाड़ी नहीं मिलेगा यहाँ पर पैसे दी तो जा रहे यार ऐसा नहीं होता। तो আমি যখন আমার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন, মানে বাবু আমরা পরে কথা বলবো, আমার একটু সমস্যা হয় মাঝে মাঝে, একটু এক্সাইটেড হয়ে যায়। এটা সাধারণ বিষয়, কারণ ওই যেহেতু আমি আই গো ইনসাইট INCIGST, যে কারণে আমার ভিতর থেকে সেটা বেরিয়ে এসছে। যখন আমি বেরিয়ে আসলাম, আমার একজন MLA সাহেব এসেছিলেন আসাম থেকে, আর আমাদের মুখ্যমন্ত্রী জি তো ভিতরেই ছিলেন।